নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে সাফ কথাতে মূল বিষয়বস্তু বা আলোচনাই হচ্ছে বাংলাদেশের বর্তমানে যেদিকে নজর ছিল আজকে গোটা বিশ্বের, শেখ হাসিনার সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলো এবং তিনটি যে মামলা, সেই মামলায় অভিযুক্ত হলেন শেখ হাসিনা এবং মৃত্যুদণ্ড তাকে দেওয়া হলো। যদিও তার বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল, যেমনটা আমরা জানতে পেরেছিলাম যে পাঁচটা মামলা। অবশেষে প্রায় 54 জনের সাক্ষ্যবাক্যের পর তিনটে মামলাতে দোষী সাব্যস্ত হলেন শেখ হাসিনা। এবারে কি হবে, বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, ভারতের অবস্থানই বা কি হবে, কিছুক্ষণ আগেই দিল্লি থেকেও যদি বিবৃতি আমরা পেয়েছি, সবকিছুকে মিলিয়ে থাকবে আজকের এই আলোচনা। তবে দিনভর যা যা ঘটে গেল, শেখ হাসিনার সাজা ঘোষণা, আরো কাদের সাজা ঘোষণা করা হলো, কি কি কারণ ছিল সাজা ঘোষণার, পরবর্তীতে কি রয়েছে নিয়ম কানুন, সবটাই প্রথমেই দেখাবো এক ঝলকে প্রতিবেদনে, তারপরেই ঢুকবো আলোচনায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আদালতের, তিনটি ধারায় সর্বোচ্চ সাজা ঘোষণা বিচারপতির। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড। সোমবার সকাল থেকে বাংলাদেশের দিকে নজর ছিল গোটা বিশ্বের। অন্যদিকে সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে জ্বলছে বাংলাদেশ, বিস্ফোরণ, আগুন, শাটডাউন বাংলাদেশে। দেখব এক নজরে তার বিরুদ্ধে কি অভিযোগ, কি ধারায় মামলা চলছিল হাসিনার বিরুদ্ধে করতে হয়। যে আপডেট আজকে ছিল বাংলাদেশ থেকে, তার একটা ঝলক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে এবার চলে যাব সরাসরি আলোচনার মধ্যে। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট দেয়ান হোসেন, তিনি রয়েছেন স্টুডিওতে। একই সঙ্গে ভার্চুয়ালি জুড়ে গেছেন আমার সঙ্গে অতিথিরা, যার মধ্যে অমিতাভ চক্রবর্তী ত্রিপুরা থেকে রয়েছেন, তিনি প্রাক্তন শিক্ষক। এছাড়াও বাকি অতিথিরা আসবেন, আমি একে একে নাম বলে রাখবো। আইনজীবী অখিল বিশ্বাস জুড়ে যাবেন শিলিগুড়ি থেকে, মোহন রাও প্রাক্তন সেনাকর্তা, তিনিও যুক্ত হয়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে, এবং সৌরভ সাহা কলকাতা থেকে থাকবেন বুদ্ধিজীবী হিসেবে। সবাইকে নিয়ে আজকের এই আলোচনা, পাঁচজন অতিথিকে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানের মধ্যে। তবে শুরুতেই আমি দেয়ানদার কাছে যাবো। দেয়ানদা, আজকের দিনভরের যে পরিস্থিতি, সর্বোচ্চ সাজা ঘোষণা হয়ে গেল শেখ হাসিনার, যেটা বাংলাদেশ বলছে তাদের মৃত্যুদণ্ড, এবং হাসিনারও আমরা বার্তা পেয়েছি যে, বা জয়েরও যদি বার্তা পেয়েছি যে পূর্ব পরিকল্পিত। কি হলো এই একটা বছরে? আমি একেবারে শুরুতে একটু আপনার থেকে জানতে চাইবো যে কিভাবে দেখছেন। প্রথমে আমার নিউজ লাইভ বাংলার সমস্ত শ্রোতাবৃন্দকে আমি নমস্কার, আদাব এবং সালাম জানাই। আজকে 17 নভেম্বর 2025, বাংলাদেশের রাজনীতিতে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বিতর্কিত। কারণ আজকে যে আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি ঘোষণা করেছে, সেই রায়ের ঘোষণার মাধ্যম দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে বিগত 2024-এর জুলাই আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে সেই আন্দোলন ছাত্রদের কোটা নিয়ে আরম্ভ শুরু হয়, তার পরবর্তীতে হাসিনাকে সরানো নিয়ে শুরু হয় বাংলাদেশে। এই পিছনে অনেক কূটনীতিক কারণ আছে, যারা কূটনীতিক বিশেষজ্ঞ রয়েছেন সমস্ত বিশ্বে, তারা সেই কথাটা আলোচনা করেছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উনি মন্তব্য দিয়েছিলেন। উনি একসময় ইঙ্গিত করেছিলেন পশ্চিমা দেশগুলির মধ্যে আমেরিকার দিকে ইঙ্গিত করেছিলেন, যদিও পরবর্তীতে তিনি সেটা উড্র করেন বা তার পরবর্তী বক্তৃতা সেখান থেকে যাননি উনি। ওনার যে মামলা চলেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের যে মামলাটা হয়েছে, সেই আইনটা 1973 সনে বাংলাদেশ পার্লামেন্ট তৈরি করেছিল। সেই আইনটাতে 3টা অ্যামেন্ডমেন্ট করেছে। একটা আইন অ্যামেন্ডমেন্ট করেছে, ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অপসারণ করার পর, উনি ভারতবর্ষে আশ্রয় নেওয়ার পর, সেই আইনটা ওনারা নভেম্বর মাসে ওরা পরিবর্তন করেছে এবং জানুয়ারি 2025-এ পরিবর্তন করেছে। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, বিশেষ করে ল অফ অ্যাবসেন্সিয়া, যে তার অনুপস্থিতিতে কিভাবে ট্রায়ালটা চলবে বা বিচার প্রক্রিয়া কিভাবে চলবে, তার উপর ওরা টোটাল 5টা ওরা পরিবর্তন করেছে। তার মানে জুরিসডিকশনেরই কি কোথাও তার মানে সঠিকভাবে নেই। ওরা বলেছে, ওরা কি সংশোধন করেছে যে এই লটা ল অফ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ 2009 থেকে তার এফেক্টিভনেসটা শুরু হবে, এফেক্ট ফ্রম 2009, এবং এক্সট্রা টেরিটোরিয়াল জুরিডিকশন, কমান্ড রেসপন্সিবিলিটি এবং অনুপস্থিতিতে বিচারের কঠিন নিয়ম। এই যে পয়েন্টগুলো আজ কারা করলো, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, দোজ হু আর নট দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি বাংলাদেশ পিপল, তারা সেটা করলো।
এই করার কারণে এই যে সমস্ত যেটা বিচার প্রক্রিয়াটা হলো, সেই বিচার প্রক্রিয়ায় যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কোনো নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি, উনি কোনো ক্রস এক্সামিনেশন করতে পারেননি, ওনার নিজের যে প্রতিপক্ষ ওনার যেটা রাখার ব্যাপার কেসটা উনি রাখতে পারেননি, প্রসিকিউশনকে ভালো করে ডিফেন্স করতে পারেননি, তার উপরিও অনেকগুলা যেখানে লগুলো ভায়োলেট হয়েছে। আমি শুধু যেহেতু আইনের ছাত্র সেগুলো আমি বলছি যে এই জাজমেন্টটাকে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা, ল অফ হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘের মতো যারা বিশেষজ্ঞরা যারা কাজ করেন, ওনারা এটাকে বলেছেন যে এটা অন্যায় হয়েছে, অন্যায্য হয়েছে এই এই রায়টা। কারণ এটার মধ্যে অনেক আইনি লফুল রয়েছে। বাংলাদেশ, আমরা সবসময় চাই যে বাংলাদেশে শান্তি ঘুরে আসুক, বাংলাদেশের উন্নতি হোক, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অনেক পুরানা। 1971 সন থেকে ওদের সাথে আমাদের একদম রক্তে মাংসের সম্পর্ক। আমরা চাই না যে ভারতবর্ষের নাগরিকরা কোনোভাবেই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক, বাংলাদেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু কার মদতে, কার প্ররোচনায় যে বাংলাদেশ এভাবে এগিয়ে আজকে একটা থ্রেট কান্ট্রি হিসেবে দাঁড়িয়েছে, যে জায়গায় বাংলাদেশের মানুষের সাংঘাতিক ক্ষতি হয়েছে, বাংলাদেশের উন্নয়নে ব্যাঘাত ঘটেছে। প্রত্যেকটি দেশের আইনি প্রক্রিয়া আলাদা। আমরা সেই দেশে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা ইন্টারফেয়ার করতে পারবো না, আমরা করতে যাবও না। কিন্তু যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার প্রভাব আমাদের ভারতবর্ষের উপরে পড়বে। আমরা বিশেষ করে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়, আমরা যারা নাইবারিং কান্ট্রিজ আছি, আমাদের উপর তার প্রভাব পড়বে। কারণ এই যে কীভাবে প্রভাব পড়বে, যদি আজকে যেভাবে আপনারা টিভির মাধ্যমে দেখতে পেলাম যে বিভিন্নভাবে হরতাল শুরু হয়েছে, হাঙ্গামা শুরু হয়েছে, যদি এখন আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার শুরু হয়, সেই আওয়ামী লীগের কর্মীরা আশ্রয় নেওয়ার জন্য তারা ভারতবর্ষে আসবে, ভারতবর্ষে আসলে আবার এনআরসি বিতর্ক শুরু হবে, এখানে অপোজিশন যারা পলিটিক্যাল পার্টি আছে সেগুলো তারা আবার বিতর্কে সেটাকে নিয়ে যাবে। সো এই প্রক্রিয়ায় ভারতবর্ষ, কেন্দ্রীয় সরকার, হোম মিনিস্ট্রি খুব সচেতনভাবে এই সম্পূর্ণ ব্যাপারটাকে হ্যান্ডলিং করছে এবং প্রত্যেকটি বস্তু খুব ভালোভাবে নজরদারি রাখছে। যদিও ইউনিট সরকার এক্সট্রাডিশনের মতে, ল অফ এক্সট্রাডিশন বা আমাদের একটা চুক্তি আছে যেটা 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল। উনি বর্তমান যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী রয়েছেন ডক্টর ইউনিস, উনি আবেদন করেছেন ভারতবর্ষের কাছে ফর্মালি যে সেই হাসিনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই জায়গায় কিন্তু লিগ্যাল পয়েন্ট রয়েছে। কারণ যেহেতু এখানে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে, একজন সেকশন 6 আর্টিকেল 6 অফ দিস ট্রিটি 2013 মধ্যে সেটা আছে যে একজন মানুষের যদি পার্সোনাল নিরাপত্তার কথা থাকে তাহলে তাকে তারা সেই রিকোয়েস্টটাকে প্রত্যাখ্যান করতে পারবে। যেখানে যদি তার সেই প্রত্যাবর্তন যদি ঘুরিয়ে যাওয়ার পরে তার উপরে আনজাস্ট বা ইনহিউম্যান কোনো ধরনের কাজ হয়, সে ধরনের কোনো সন্দেহ থাকে, তাহলে ভারতবর্ষ এটা প্রত্যাখ্যান করতে পারবে। সো ভারতবর্ষের কাছে as per article 6 and 7 of the extradition treaty, there are a lot of opportunities, they can deny the extradition. So this is the atmosphere, but আমরা নাইবারিং কান্ট্রি হিসাবে আমরা চাইবো যে বাংলাদেশ শান্তি ঘুরে আসুক, আগামীতে ওদের নির্বাচন সুনিশ্চিত হোক, ভালো যাতে বাংলাদেশের প্রত্যেকজন নাগরিক তাদের অধিকার আদায় করতে পারে। বাংলাদেশের শান্তি ফিরে আসলে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরো বেড়ে যাবে। একেবারে আমি আসবো, আমি একটু অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ দা, বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি, আমরা গত বছরই দেখেছিলাম যে ছাত্র আন্দোলন বা এর নেপথ্যে যারা যারা আন্দোলনকারীরা ছিল, যে সমস্ত মৌলবাদী, জেহাদি, নানান রকমের দিক আমরা দেখেছি, আজকে তারাই বাংলাদেশের শাসন ক্ষমতায় এক প্রকার যদি বলি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে রায় ঘোষণা হয়ে গেল যে সর্বোচ্চ সাজা ফাঁসি, একেবারে বলা যায় যে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হলো, কিভাবে দেখছেন একজন নাগরিক হিসেবে? একজন বাংলাদেশের একজন প্রতিবেশী হিসেবে আমি খুব উদ্বেগ প্রকাশ করছি। শুধুমাত্র যে আমাদের জন্য তাই নয়, আমি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রটা সাধারণ মানুষের জন্য আমি খুব উদ্বেগ প্রকাশ করছি। সেখানে দেখুন, আসলে যেদিন এই ধরনের একটা অভ্যুত্থান হয়, আমি অভ্যুত্থান বলবো না, এটাকে অ্যানার্কি বলবো, সেটাই হচ্ছে যে সবাই একটা আবেগের বশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, সেক্ষেত্রে সামরিক বাহিনীর যে ভূমিকা সেটা অত্যন্ত যেরকম একটা অত্যন্ত অন্যরকম একটা ছিল। তো সব কিছু মিলিয়ে ওই দিন একটা ষড়যন্ত্রের প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছিল। এবং ওই দিনই কিন্তু
যে তাদের যে মূল লক্ষ্য, যতই বলুক যে গণতন্ত্র ফিরিয়ে আনা বা এই করা সেই করা ইত্যাদি করা, মানুষের মানবাধিকার পুনঃস্থাপন করা, হ্যাঁ, স্বৈরাচার বিরোধী সরকার একটা তৈরি করা ইত্যাদি নয়। এখানে একটাই যে এখানে যে স্বাধীন বাংলাদেশের একটা বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বটাকে বিনষ্ট করে সেখানে সেই যে পূর্ব পাকিস্তানের যে ভাবনাটা সেটাকে আবার ফিরিয়ে আনা। সেটা হয়তো বাংলাদেশ নাম থাকবে, সেখানে পাকিস্তানের একটা যে ধারায় থাকা সরকার সেটা এখানে থাকবে, এরকম একটা কিন্তু চিন্তায় ছিল। ফলে ওই যে যেই দিন উনি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন সেই দিনই কিন্তু এই ধরনের একটা রায় যে হয়ে যাবে আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছিলাম। তবে একটা জিনিস আমি খুব আশাবাদী যে বাংলাদেশটা কিন্তু লড়াকুদের হয়তোবা আবেগের বশে একটা ঘটনা ঘটে গেছে, হয়তোবা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, কিছু ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে এটা হয়ে গেছে। হওয়ার পরে এই ধরনের যারা ষড়যন্ত্রকারীরা তারা সরকারে এসেছে, এটা কোনো অবৈধ সরকার, এটা কোনো বৈধতাই নেই, সেরকম একটা সরকার এখানে হওয়ার পরে আইনের নামে একটা প্রহসন, বিচারের নামে একটা প্রহসন করে এরকম একটা রায় করার মধ্য দিয়ে যে সারা সফল হবে এটা ভাবি না, এবং মানুষ এটাতে বিরোধিতা করবেই, এবং এর বিরোধিতার যে বিষয়গুলো মানে তার যে ইয়েগুলো সেগুলো কিন্তু আপনি আগামী কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন যে বাংলাদেশে হয়তো একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। কারণ এখনও মানুষ কিন্তু ভাবে যে বেশিরভাগ মানুষ কিন্তু স্বাধীনতার পক্ষে, তারা হয়তোবা হিংস্র না, সশস্ত্র না, তার জন্য হয়তোবা এরকম একটা পরিস্থিতিতে যারা জঙ্গিবাদী তারা হয়তোবা মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু বাংলাদেশ কিন্তু বারবার প্রমাণ করেছে যে যতই তুমি সশস্ত্র হও না কেন তার বিরুদ্ধে আক্ষরিক অর্থে সেখানকার যারা বাংলাদেশি যারা রয়েছেন বাসিন্দারা তাদের উপর তো সবথেকে বড় প্রভাব আসছে। আমি আসবো অমিতাভ বাবু, আসবো আমি একটু মোহনদার কাছে। মোহনদার, ঠিক যেমনটা দয়ানদা বলছিলেন যে আলটিমেট বাংলাদেশে যাই হোক না কেন ভারতের উপরে কিন্তু তার একটা প্রভাব থাকবে বা থাকছে পরবর্তীতে। এই যে এনআরসি এসআইআর যে বিষয়গুলো এখন উঠে আসছে সাম্প্রতিককালে, যদি বর্ডারের দিক থেকেও বলি প্রায় 4000 4500-এর বেশি বর্ডার, সেই বর্ডারকে নিরাপদে রাখাটাও তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি আবারও বাংলাদেশের মধ্যে কিছু হয়ে থাকে বা যদি আবারও সেই ধরনের অশান্তি ফিরে আসা এই ছবিগুলো যদি দেখা যায়। সবথেকে প্রথমে নিউজ লাইভ বাংলার সমস্ত দর্শক বৃন্দকে শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আজকে যে বাংলার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে শেখ হাসিনাকে যেভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মানে উইদাউট এনি রিপ্রেজেন্টেশন একটা যেমন আমাদের দেশে আজমল কাসাবের মতন একটা ড্রিডেড টেররিস্ট যে কয়েকশো লোককে গুলি করে মুম্বাই অ্যাটাকে মেরে দিয়েছিল, তাকে পর্যন্ত আমরা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির সেটআপের মধ্যে তাকে শুনানির ব্যবস্থা দেওয়া হয়েছিল। কয়েকটা বছর সে লড়াইটা হয়েছিল, লিগ্যাল ব্যাটল। তারপরে যখন সে লড়াইটা শেষ হয় তারপরে তাকে ফাঁসি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শেখ হাসিনাকে মানে শেখ হাসিনাকে দিয়ে আজকে পুরনো সময়ের যে কেসগুলো মানে 2009 সাল থেকে মামলাগুলোকে তুলে যা কিছু হয়েছে বা যা আইন বদলি করা, এখন ইন্টারিম গভর্নমেন্ট যেটা মোহাম্মদ ইউনিসের আন্ডারে চলছে, এই গভর্নমেন্টের কোনো ভ্যালিডিটি আছে প্রথমত। সেকেন্ড হচ্ছে যেই কারণে ওখানে একটা আনরেস্ট তৈরি করে এই সরকারকে অপদস্থ করা হলো, এটা পুরো একটা প্ল্যান্ড একটা ইন্টারন্যাশনাল একটা কনস্পিরেসি ছিল, যেখানে শেখ হাসিনাকে ওখান থেকে বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া এবং তার উপরে প্রাণঘাতক হামলা পর্যন্ত চালানোর জন্য মানে তারা পুরো একদম প্রস্তুত ছিল। যেই মবটা যেটা যেইভাবে মানে প্রাইম মিনিস্টার রেসিডেন্সে মুভ করেছিল, সেটা যেখানে যেমন শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারকে যেরকম নৃশংস হত্যা করা হলো, তো দুর্ভাগ্য এটাই কি বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন বা আফগানিস্তান বলুন, এই রাষ্ট্রগুলোতে ম্যাক্সিমাম জিহাদি মেন্টালিটি কাজ করছে। তারা একবারও ভাবে না যে অপরকে আমরা যেইভাবে টর্চার করছি
তাতে সেই ব্যক্তিটার কি হবে? আজকে সমস্ত নাগরিক যারা পৃথিবীতে আছে তার একটা হিউম্যান রাইটস আছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শেখ হাসিনাকে উইদাউট হিয়ারিং করে, উইদাউট ওনাকে রিপ্রেজেন্ট করতে দিয়ে তাকে ফাঁসির সাজা দিয়ে দেওয়া হলো। এটা একটা ওয়ান সাইডেড হয়ে গেল না? আজকে মোহাম্মদ ইউনিসের কাছে সমস্ত পাওয়ার আছে, তাই উনি চালিয়ে যাচ্ছে। সাপোজ করুন কালকে আওয়ামী লীগের যদি পুনরুত্থান হয় এবং সেখানে আবার যদি শেখ হাসিনা ফেরে ওখানে, তো তাহলে কি মানে প্রতিহিংসায় রাজনীতি হবে? এরপরে মোহাম্মদ ইউনুস, তার গ্রামীণ ব্যাংক, এই সমস্তগুলোতে আগুন জ্বলবে, দাউ দাউ করে বাংলাদেশ আবার জ্বলবে। তো এই যে প্রতিহিংসার রাজনীতি চলছে বাংলাদেশে, এটাতে কবে গিয়ে থামবে গড় নিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের উপরে যে ইম্প্যাক্টটা পড়ছে, সেই ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক। কেন? অলরেডি আমরা আমাদের দেশের মধ্যে যেটা আনকনফার্ম রিপোর্টস অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন দেখি, প্রায় 6 কোটির উপরে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা ভারতে বসবাস করছে। এবং এই যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে অনেক আছে যাদের নাম ওখান থেকে বাতিল হয়েছে, যারা ফরেনার। এইভাবে মানে তারা ভারতে ঢুকে ভারতকে পুরো কবজা করে, ডেমোগ্রাফি চেঞ্জ করে, এক একটা অ্যাসেম্বলি সেক্টরে, এক একটা লোকসভা সেক্টরে তারা পুরো ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাচ্ছিল। বেশ, যাদের কোনো রাইট নেই, একেবারে তাই, আমি আসবো এই ভারতে কোনো রাইট নেই তাদের, তো তারা কি করে এখানকার ভোটার হয়ে গেল, আর তাদেরকে কি করে এখানে প্রশ্রয় দেয়? আজকে এসআইআর এর মাধ্যমে মানে অনেকে আলটিমেট যেটা নিজেই পালিয়ে যাচ্ছে। সেই একই কথা মোহনদাস ক্ষেত্রে, যে যাই হোক না কেন আলটিমেট ভারতের উপর একটা বড়সড় প্রভাব আসছে এবং আগামী দিনেও আসবে। আমি আসবো এই আলোচনার মধ্যে, তবে সময় একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি এবার আবারও আলোচনায় চলে যাব, তবে সরাসরি আইনজীবী রয়েছেন অখিল বিশ্বাস, আমি অখিলের কাছে যাব। অখিল বাবু, এই যে আজকের দিনের যে রায়ের দিকে আমরা সকাল থেকে নজর রাখছি এবং সর্বোচ্চ সাজা হাসিনার ঘোষণা করা হলো, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ইতিমধ্যেই বা ইউনুস ইতিমধ্যেই ভারতের উপর কোথাও গিয়ে একটা চাপ তৈরি করতে পারে যে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার, যদিও হাসিনা ভারতেই আছে কিনা এখনো পর্যন্ত নিশ্চয়তা নেই। সেই জায়গায় ভারতের অবস্থান এবারে কি হতে চলেছে এই সাজা বা এই রায় ঘোষণার পর? অখিলদার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, আমি যাব। দেয়াদা, এই একই বিষয় যদি প্রশ্ন যদি রাখি, যে ভারতের পরবর্তী স্ট্যান্ড পয়েন্ট এবার কি হতে পারে যদি কোনোভাবে চাপ আসে? দেখুন, ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনিস ভারতবর্ষের সরকার একটা লিখিত, ওরা ফর্মালি একটা রিকোয়েস্ট করেছে, যেটা আমাদের বাংলাদেশের সাথে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে 2013 সনে যেটা হয়েছিল, যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। সো এটা ওরা রিকোয়েস্ট করেছে। সো ফর্মালি ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত সেটা জনসমক্ষে খুলে আসেনি, বা ভারত সরকার আজকে যে স্টেটমেন্ট দিয়েছে সেটা উল্লেখ করেনি। বাট আমি মনে করি আজকের দিনে বাংলাদেশের যে অবস্থা, যে অরাজকতা যে সৃষ্টি হয়েছে, সেই জায়গায় ভারতবর্ষের কাছে আইনত সেই ট্রিটির আন্ডারে আর্টিকেল 6 এবং 7 এর আন্ডারে যথেষ্ট সুযোগ রয়েছে যে সেই তাদের রিকোয়েস্টকে, যে হাসিনাকে ফেরত পাঠানো, সেটাকে অস্বীকার করতে পারবে। কেন পারবে? কারণ এই ঘটনাটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ঘটনা, রাজনৈতিক ঘটনা। তার জন্য আর্টিকেল 6 বলছে যদি কোনো রাজনৈতিক ঘটনা হয় তাহলে সেটাকে অস্বীকার করতে পারবে। 2 নম্বর, যদি এটা কমপ্লিটলি আনজাস্ট হয়, আনরিজনেবল হয়, ইললিগ্যাল হয়, তাহলে সেটাকে অস্বীকার করতে পারবে। সো যদি এরকম হাসিনা আদৌ যদি ভারতে থেকেই থাকে বা রিকোয়েস্ট করে থাকে, তো ভারতবর্ষ সরকারের কাছে সেই সম্পূর্ণ গ্রাউন্ড রয়েছে সেটা অস্বীকার করার বা ফেরত না পাঠানোর, যদি থেকে থাকে। মানে এই যে রণধীর জয়সওয়ালের যে বার্তা পেলাম আমরা, যে ভারত প্রতিবেশী দেশ হিসেবে যা যা করণীয়, যেভাবে পাশে থাকা, সেটা আজকে আমিও দেখেছি সেটা ফরেন মিনিস্ট্রিতে যেটা স্টেটমেন্ট দিয়েছে, ওরা স্পষ্টভাবে বলেছে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় অনেক কিছু আছে, আমাদের দায়িত্ব আছে। বাংলাদেশের আজকের রায়টাকে ভারত সরকার খুব গুরুত্ব সহকারে নিয়েছে এবং সেটা পর্যালোচনা করছে। প্রতিবেশী রাষ্ট্রে কিভাবে শান্তি ঘুরে আসুক, কিভাবে গণতন্ত্র ঘুরে আসুক, তার জন্য ভারতবর্ষ সরকার সবসময় সচেষ্ট। কারণ ভারতবর্ষ এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনেক পুরনো, সেটা রক্ত মাংসের সম্পর্ক। 1971 সাল থেকে সেই আমাদের বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। তো আমরা সেই সম্পর্ককে কখনোই আমরা ত্যাগ করতে পারবো না। আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিকের সাথে আমরা সবসময় থাকবো। কিন্তু কথা হচ্ছে এইগুলার সুযোগ নেবে
বিরোধী যারা রাষ্ট্র রয়েছে সেগুলো তার সুযোগ নেবে। যাদের ব্যবসায়িকভাবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে তাদের কাছে সেই সুযোগ তারা সে ব্যবহার করবে। পাকিস্তান রয়েছে, চায়না রয়েছে, তারা সেই সুযোগগুলোকে কাজে ব্যবহার করতে হবে। তাই ভারতবর্ষ সরকারকেও এই পদক্ষেপটা খুব সচেতনভাবে এবং খুব নিবিড়ভাবে চিন্তা আলোচনা করে সেগুলো পদক্ষেপ নিতে হবে, যাতে বাংলাদেশের কোনো প্রভাব ভারতবর্ষে এসে না লাগে এবং বাংলাদেশকে যাতে অন্য যাতে শত্রু রাষ্ট্রগুলো যাতে বাংলাদেশকে আয়ত্ত করতে না পারে বা তাদের করতে না পারে। রিসেন্টলি আমি কিছু মিডিয়াতে আমি দেখেছি, বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান নাকি বাংলাদেশে ভিজিট করেছেন, উনি ঘন ঘন সেখানকার প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করছেন, সেনাপ্রধানের সাথে বৈঠক করছেন। এইগুলো কিন্তু সব আমাদের মনে সন্দেহ জাগাচ্ছে যে পাকিস্তানের এত ইন্টারেস্ট কেন সে বারবার এখানে আসছে, ওরাও নাকি কোনো মুদত দিচ্ছে নাকি, সেই ব্যাপারগুলো আমাদের দেখার প্রয়োজন রয়েছে। আমি মনে করি সেইগুলো দেখার প্রয়োজন রয়েছে। আর একটা কথা বললাম, যদি বাংলাদেশ আনরেস্ট হয়, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উপর যদি অত্যাচার হয়, সেই মানুষগুলা ভারতবর্ষে আসার দিকে একটা রিজন থাকে, আগে পরে ওরা এসেছিল থাকবে, কারণ এরা রাজনৈতিকভাবে শেল্টার নেওয়ার জন্য ওদেরকে পাশের কোনো রাষ্ট্র নেই, তারা এখানে আসা থাকবে। সেই জায়গায় আমাদের বিরোধীরাও এখানে শক্তিশালী হবে, ওরা বলবে যে কা এবং এনআরসি নিয়ে বিভিন্ন প্রশ্ন করবে। সেই জায়গায় সরকারের অনেক কিছু করণীয় আছে এবং সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে। কারণ এই যে এক্সট্রাডিশনকে প্রত্যাখ্যান করার জন্য আমাদের কাছে ভারতবর্ষের কাছে অনেক যুক্তিও রয়েছে। কারণ যদি আমি আইসিপিআর দেখি, ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেটাতে যেটা আর্টিকেল 14 ভায়োলেট হয়েছে। আজকে যে ফেয়ার ট্রায়াল, সেই ফেয়ার ট্রায়াল হয়নি, সেই ফেয়ার ট্রায়াল ইজ আ পার্ট অফ দি আইসিসিপিআর। সেগুলা গ্রাউন্ড দিকে ভারতবর্ষ সরকার সেটাকে প্রত্যাখ্যান করতে পারবে। তো সরকারের কাছে সেই সুযোগ রয়েছে এবং আমি মনে করি বিদেশি যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা রয়েছেন বা হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছে, তারাও কিন্তু এই আইনের ব্যাপারে সোচ্চার হবে। কারণ আমি একটু থামবো, আমি একটু অখিলদার কাছে যাবো। অখিল বাবু, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, ইউনুসের কি এটা তাহলে নতুন ভাবে কোনো চক্রান্ত বলে মনে হয়? এই যে একপেশিয়া যে রায়, একেবারে নিজের ক্ষমতা বল, নিজের বাহুবলে যে বর্তমানে যে দেশটাকে তিনি এখন চালাচ্ছেন, কোথাও গিয়ে কি ভারতের সঙ্গে বা ভারতের বিরুদ্ধে তার কোনো ষড়যন্ত্র আবার উঠে আসছে? দেখুন, সবাইকে শুভ সন্ধ্যা। একটা জিনিস শুধু ইউনিস না, একটা জিনিস মনে করতে হবে, এই যে আন্দোলনটা যেখান থেকে চেঞ্জ হলো রিজার্ভেশন থেকে, শেখ হাসিনা কিন্তু রিজার্ভেশন কিন্তু শেখ হাসিনা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পরও ওখানে যে অরাজকতা আমরা দেখলাম, শুধু ইউনুস আছে, ইউনুসকে চালাচ্ছে কোনো একটা সংস্থা যারা ভারতবর্ষকে বিব্রত করতে চাই। ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ সম্পর্কে অনেক সিম্প্যাথেটিক এবং আমরা যারা রয়েছি বাংলাদেশের এই পরিস্থিতির জন্য অনেক দুঃখ আমাদের আছে এবং বাংলাদেশ যেখানে যাচ্ছে এটা সঠিক জায়গায় যাচ্ছে না। আর আজকের যে রায়টা, এই রায়টা একদম আনএক্সপেক্টেড। কারণ আমরা যেটা দেখেছি, সামনে ফেব্রুয়ারিতে ওখানে ইলেকশনের কথা আছে। আজকে এই রায়টা আনা যাতে ইলেকশনে ওখানকার যে আওয়ামী লীগ যারা রয়েছে তারা যাতে এখানে পার্টিসিপেট করতে না পারে, আর একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি দেখবেন ওখানে একটা আওয়ামী লীগ পার্টিটাকেই ব্যান্ড করে দিল এবং সেখানে আমরা দেখছি যে প্রচুর সংখ্যক জনগণ আছে যারা আওয়ামী লীগকে এখনো সাপোর্ট করে। সুতরাং এই অবস্থায় গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে যদি যেতে হয়, তাহলে সবাইকে, সব নাগরিককে সমানভাবে গুরুত্ব দিয়ে চলতে হবে এবং ভারতবর্ষ এই পরিস্থিতির উপরে নিশ্চিতভাবে নজর রাখছে বলে আমি মনে করি। এবং যে রায় একতরফাভাবে দিল, এটা জাস্টিফাইড বলে আমি মনে করছি না, এটা একটা আনজাস্টিফাইড রায়। বেশ, আমি একটু অমিতাভদার কাছে যাবো। অমিতাভদা, ত্রিপুরায় যেহেতু আপনি রয়েছেন, একেবারে বাংলাদেশের ঢিলছোড়া দূরত্বে এমন একটি রাজ্য, এবং আপনারা বহু বিষয়ের অভিজ্ঞতা রয়েছে আপনাদের কাছে, সেই জায়গায় বাংলাদেশে কি কোথাও গিয়ে কি মনে হচ্ছে জঙ্গি জাল বাড়ছে? কারণ সবাই আমরা বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাষ্ট্রটার এগিয়ে যাওয়া উচিত, কিন্তু কোথায় গিয়ে গণতন্ত্র আসবে যদি সেই রাজ্যের ব্যাটন থাকে জঙ্গি, মৌলবাদী তাদের হাতে? নমস্কার। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশকে যেমন ঘিরে রেখেছে ভারত, অর্থাৎ ভারতের
বাংলাদেশের প্রায় 3 দিকেই ভারত আছে, তেমন ত্রিপুরার প্রায় 3.5 দিকে রয়েছে বাংলাদেশ। অতএব বাংলাদেশের কোনো রকম আনরেস্ট সিচুয়েশন কিন্তু আমাদের ভাবায়। ঠিক। এবং সবথেকে আগে যদি সেখানে কোথাও প্রভাব আসে সেটা যেরকম ত্রিপুরাতেই। ত্রিপুরাতে সবচেয়ে বেশি প্রভাব, এবং সেটা 71 এসছে, বা এরপরেও, বা এই যে বাবরি মসজিদের পরবর্তী সময়ে ওখানে যে ঘটনাগুলো ঘটেছে তখনও হয়েছে, আবার এই যে 2024 অগাস্টে যেটা হলো, তারপরেও কিন্তু এটা ঢেউ এখানে ত্রিপুরাতে এসছে। অতএব আমরা এখানে যথেষ্ট উদ্বিগ্ন, আর সেখানকার যে কোনো রকম কঠিন পরিস্থিতির দিকে আমরা নজর সবসময় রাখি। আর ওখানকার অবস্থাগুলো হচ্ছে কি, ওখানকার অবস্থাগুলো যথেষ্ট গোলমেলে, আন্দোলনগুলো কোনভাবে যাবে সেটার কোনো একটা থাকে না, সেটা সবটাই জঙ্গিবাদী হয়ে যায়, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, জঙ্গিবাদী সমস্ত কিছু। অর্থাৎ এই ক্ষেত্রে এর যে সহিংস রূপটা, সেই সহিংস রূপটা নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। তবে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের তো উপরে মোদিজি আছেন, আমাদের একটা শক্তিশালী সরকার আছে, তারা সবসময় আমাদের উত্তর পূর্বাঞ্চলকে রক্ষা করবে। আপনারা নিশ্চয়ই জানেন, হ্যাঁ আপনি নিশ্চয়ই জানেন, আমি একটা কথা বলতে চাই, ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশে আসার আগে সেই প্যারিস থেকে বলে আসছিলেন যে আপনার আমাদের 7 সিস্টার এটা ওনার আগ্রহের বিষয়, তারপরে চিকেন নেক ওনার যথেষ্ট আগ্রহের বিষয়, এসব নিয়ে তিনি হুমকি ছেড়ে আসছিলেন। আপনি নিশ্চয়ই ভাববেন যে গত 2-3 সপ্তাহের মধ্যে ভারতের দিক থেকে কিছু পদক্ষেপ, এমন কিছু পদক্ষেপ ছিল যা কিন্তু ইউনূস সাহেবের যে সেই দাম্ভিকতা অনেক কমিয়ে দিয়েছে। ওনার যে সেই স্পিরিটটা কমিয়ে এনেছে, এবং উনি কিন্তু এখন বাস্তবের মাটিতে কিছুটা নিয়ে আসছে। এখন কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে কেন এই সময়ে কেন এরকম একটা রায় হলো। আসলে রায় হলো কারণ আছে যে এই সময় একটা পরিস্থিতি ঘোলাটো করে দেওয়া, এবং ফেব্রুয়ারি মাসে উনি যে তারেক সাহেবের কাছে গিয়ে কথা দিয়ে এসছেন যে হবে, ওইখানে ভোট হবে ফেব্রুয়ারি মাসে, সেটার উনিও জানেন এটা হবে না। তো ওই তারই ক্ষেত্র প্রস্তুত করলেন। এখন একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে, এই মানুষের আবেগ কাজ করবে, সেটা একেবারে প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পিত, যেটা উঠে আসছে। আমি থামাবো, আমি একটু মোহনদার কাছে যাব, আমি আবারও আসবো মোহনদার কাছে যাবো। মোহনদা, এই যে ছবি প্রি প্ল্যান, বা এই যে ইউনূসের হুমকি ধুমকি আমরা অনেক দেখেছি, ভারতের কাছে অনেক এরকম হুমকি ধুমকি এসেছে, কিন্তু ভারত কি আদৌ এই সমস্ত কিছুকে ভয় পায়? যেমনটা 7 সিস্টার্স বা চিকেন নেক, শিলিগুড়ি করিডোরের কথা উঠে আসছিল, ভারত কি কোথাও গিয়ে কোনো ভয় পায়? আর দেখুন, অ্যাকচুয়ালি ভারত ভয় পাচ্ছে না বাংলাদেশকে, ভারত ভয় পায়নি পাকিস্তানকেও, আর ভারত ভয় পায় না চায়নাকেও। আমেরিকাকেও আমরা চোখে চোখ রেখে কথা বলে আমাদের টার্মস এন্ড কন্ডিশনে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশ এই মুহূর্তে যেই লিডারশিপের আন্ডারে আছে সেটা গর্বের বিষয়, কেন কি আজকে 11 বছর যে দেশ মানে চলছে, অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, সেটা পুরো বিশ্বকে একটা মানে বার্তা দিচ্ছে। এবং এটা এদের চোখে মানে সহ্য হচ্ছে না যে এত বড় দেশ কি করে এত শান্তিতে, এত দ্রুত গতিতে প্রায় 7% জিডিপি গ্রোথ নিয়ে লাগাতার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে ভারতবর্ষের সমস্ত রোড, রেল, মেট্রো, এয়ার, সি, এই যে কানেক্টিভিটি গুলো দ্রুত গতিতে ডেভেলপ হয়েছে। আমাদের ফরেন রিজার্ভ, আমাদের গোল্ড রিজার্ভ, আমাদের এক্সপোর্ট, আমরা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, গরিবি যারা মানে গরিবি লেভেলে ছিল সেরকম 25 কোটি মানুষকে উপরে তোলা, এতগুলো রোজগার, এতগুলো ব্যবস্থা যে চলছে, সেটাতে ওয়ার্ল্ড মানে যে নেশনস গুলো আছে যারা পাওয়ারফুল হেগিমনি ছিল, তারা কিন্তু সেটাকে ডাইজেস্ট করে নিয়ে পারছে না। তো এরা একটা উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে ভারতকে ভিড়িয়ে দেওয়া এবং পাকিস্তানের একটা ফ্রন্ট খুলে দেওয়া, আর একদিকে যেহেতু চায়না এখন সাইলেন্ট আছে, কিন্তু ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন সেক্টরকে উত্তক্ত করে এখানে ইন্ডিয়াকে এঙ্গেজ করে আমাদের, দেখুন যে কোনো দেশ সে ছোট হোক বা বড় হোক,
যখন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে অন্য দেশেরা সাপোর্ট করে, যেমন ইউক্রেন এন্ড রাশিয়ার যুদ্ধ প্রায় 4 বছর হতে চলেছে, কিন্তু ইউক্রেনের মতন ছোট্ট একটা দেশ সে কি করে রাশিয়াকে এত ড্যামেজ করছে, এত মানে ইনজুরি ইনফ্লিক্ট করাচ্ছে, পুরো মানে রাশিয়া কোথাও না কোথাও ড্যামেজ হচ্ছে। সিমিলারলি কি হয়, আমাদের দেশে একটা ফ্রন্ট আছে যেটা ইন্টারনাল এনিমিজ, যে স্লিপার সেলস, যারা জিহাদি মাইন্ডসেট নিয়ে, জিহাদি মেন্টালিটি নিয়ে এই পৃথিবীতে বসবাস করছে। আমরা কিছুদিন আগে দেখলাম হোয়াইট কলার টেরোরিজম, মুম্বাই লালকিল্লা রেড ফোর্টে যে বোমা বিস্ফোট হয়েছে, মানে আমরা বেঁচে গেছি, না হলে 32টা জায়গায় 3200 কেজি ডেটোনেশন হওয়ার প্ল্যানিং ছিল, সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছিল। কিন্তু স্যালুট জানাই যে ডিজিপি কে, যে এই পদক্ষেপটা নিয়ে ওই ইন্টারনাল যে শত্রু তাদের একটা নেটওয়ার্ককে ভাঙা হলো। তো আমাদের ভয় কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ না, আমাদের ভয় আমাদের দেশের মধ্যে যারা পাকিস্তান হওয়ার সময় এবং বাংলাদেশ হওয়ার সময় যেই প্রজাতিরা জমে থেকে গেছে এবং এই পার থেকে আর ওই পার থেকে যে ইনফিল্ট্রেশন হয়েছে, তারা হচ্ছে আমার 0.5 শত্রু। আমার ভয় তাদের থেকে, কেন ঘর শত্রু বিভীষণ সবসময় কিন্তু ভয়ঙ্কর। আমরা বাইরের শত্রুকে গুলি করে মারতে পারবো, কিন্তু ঘরের মধ্যে যে 10টার মধ্যে 4টে যে সন্ত্রাসবাদী, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিউট্রালাইজ করা একটা বড় একটা হারকুলিয়ান টাস্ক হয়ে যায় সিকিউরিটি ফোর্সেস এর ক্ষেত্রে। তো এই জায়গায় আমাদের ভয় বাংলাদেশ আর চায়না, পাকিস্তান একদমই না। 4 দিনের মধ্যে অপারেশন সিন্দুরে আমরা বুঝিয়ে দিয়েছি, 4 দিনে অপারেশন সিন্দুরে বুঝিয়ে দিয়েছি। ভারত আজকে পাকিস্তান হোক, চায়না হোক বা বাংলাদেশের মতন দেশকে কোনোভাবেই ভয় পায় না, সেটা একেবারে পরিষ্কার। দেখেন না, আমি যদি জানতে চাই যে কূটনৈতিকভাবে এই মুহূর্তের অবস্থানটা কি হতে পারে, কারণ ডিপ্লোম্যাটিক্যালিও ভারত এবার কোন দিকে এগোবে, বা বাংলাদেশ কি কোনোভাবে কূটনৈতিক কোনো সম্পর্ক রাখার আবেদন কিছু কি রাখবে? অবশ্যই বাংলাদেশের যেই সরকার থাকুক না কেন, তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে, কারণ যেভাবে ভারতের সঙ্গে ওদের সম্পর্ক বা যে হিস্ট্রি রয়েছে সে সম্পর্কে, সেই জায়গায় কিন্তু তারা কোনো ফাটল ধরাবার চেষ্টা করবেন না। আপনারা দেখবেন যে যখনই ডক্টর ইউনূস সাহেব, যদিও উনি খুব বড় বড় কথা বলেছিলেন, উনি হুমকি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখনই উনি সুযোগ পেয়েছেন, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে উনি কিন্তু মাথানষ্ট করেছেন এবং উনি খুব পোলাইটলি রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করার জন্য। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা প্রচেষ্টা ছিল যে বাংলাদেশে শান্তি ঘুরে আসুক, সাধারণ নির্বাচন হোক। এবার যেটা কথাগুলা ডিসকাশনের মধ্যে দিয়ে উঠে আসছে, হয়তো এটা একটা ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্রকে আমরা অস্বীকার করতে পারি না, কারণ যেহেতু 26-এর নির্বাচন, আর 26-এর নির্বাচন হলে ডক্টর ইউনূস সেখানে থাকার সম্ভাবনা নেই, তাহলে এই যে তিনি নিজেও জানেন, সেটা তিনিও নিজেও জানেন। তো ডক্টর ইউনূস সাহেব এটাকে কোনো কূটনীতিকভাবে এটাকে ব্যবহার করছেন, আজকের এই জাজমেন্টটাকে, শেখ হাসিনার রায়টাকে, যেটা আমি আগেই বলেছি রায়টা সম্পূর্ণ অবৈধ, ইলিগেল, এক্সপেসি, এগুলা এইভাবে রায় দিয়ে একটা ইন্টারন্যাশনাল আদালত থেকে আমরা আশা করতে পারি না। আমি শুনেছি ইভেন কি যিনি জাস্টিস রয়েছেন মিস্টার মজুমদার, উনিও নাকি একটি রাজনৈতিক দলের উনি সক্রিয় সদস্য ছিলেন এক সময়। সো ইট ওয়াজ নট নিউট্রাল জাজমেন্ট, এবং অবভিয়াসলি দেয়ার আর লট অফ প্রভিশন যেটা ইন্টারন্যাশনাল লটা ভায়োলেট করেছে, সেটা আমরা দেখতে পেরেছি। সো কূটনীতিকভাবে আজকের দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতবর্ষ সরকার খুবই সচেতন এবং প্রত্যেকটি বস্তুকে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করছে। এবং আজকে আমাদের যারা বিএসএফরা রয়েছেন তাদের কাছে অবশ্যই আজকের জাজমেন্টের পরে হাই অ্যালার্ট যাবে, এবং ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয়া, এই যে বর্ডারটা রয়েছে সেদিকে তাদের সচেতনতা বেশি বৃদ্ধি পাবে, এটা আমরা উপলব্ধি করতে পারছি বা পারবো। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে কিছু লোক এখনো রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে সামাজিক মাধ্যম দিয়ে ভারতবর্ষের বিরুদ্ধে একটা দুশ্মনী মনোভাব, একটা আক্রোশ তৈরি করার চেষ্টা করছে। সেটা খেলার মাঠ থেকে হোক, ফুটবল খেলায় হোক, ক্রিকেট খেলায় হোক। আপনি দেখবেন আগে যেটা কোনোদিনই ছিল না, কারণ বাংলাদেশের মানুষ সেটা কোনোদিন ভোলা উচিত নয় যে বাংলাদেশকে ভারত সাহায্য করেছে, সেটা রাজনৈতিকভাবে হোক বা স্পোর্টসের ক্ষেত্রে হোক। আজকে যখন জগমোহন ডালমিয়াজি আইসিসি সভাপতি ছিলেন, তখন বাংলাদেশ আইসিসি স্বীকৃতি পেয়েছিল এবং খুব ভালোই সম্পর্ক ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি বাংলাদেশে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকে আমি দুপুরের বেলাও দেখছিলাম বা বিভিন্ন সময় দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পোর্টাল
যেভাবে বাংলাদেশ ভারতবর্ষের বিরুদ্ধে বিষেধাগার নিক্ষেপ করে এবং মানুষের মধ্যে খারাপ একটা মনোভাব তৈরি করছে ভারতের প্রতি, আজকে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা এই জায়গায় বাংলাদেশের সাধারণ নাগরিকদের প্রতি কোনো ধরনের খারাপ মনোভাব আমরা পোষণ করি না। আমরা বারবার একটাই কথা বলছি, প্রত্যেকজন প্যানেলিস্ট বলছি যে আমরা শান্তি চাই বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যে কেয়ারটেকার সরকার তার উচিত যে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা, প্রত্যেকটি রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া এবং সেখানকার মানুষকে তাদের নিরপেক্ষ ভোটাধিকার দেওয়ার আদায় করা। কারণ বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল বা গণঅভ্যুত্থান হয়েছিল, যে যাই বলুক না কেন বাংলাদেশের নাগরিকরা করেছে, সেই জায়গায় আমাদের বলার কিছু নেই। কিন্তু যেটা জনগণ আশা করেছিল যে কোনো পরিবর্তন আসবে, সে পরিবর্তন আসেনি, বরঞ্চ সেই লেভেলটা, হিংসাটা অনেক লেভেল বেরিয়ে গেছে। আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘুরা রয়েছেন, আজকে বাংলাদেশের সংখ্যালঘুরা সেখানে আতঙ্কিত রয়েছেন। কোনো দেশে, গণতান্ত্রিক দেশে আমরা এটা আশা করতে পারি না যে সেই দেশের সংখ্যালঘুরা আতঙ্কে থাকবে। যারা মেজরিটেরিয়ান লোক থাকেন তাদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, সেটা বাংলাদেশ হোক, সেটা ভারতবর্ষ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা নেপাল হোক। কিন্তু বাংলাদেশ সেখানে বারবার ফেইলার হচ্ছে, আজকে এই ডক্টর ইউনূস সাহেব আসার পরে দেখা গেছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে গেছে। তো এইসব জিনিস রাষ্ট্রসংঘ সেই জিনিসগুলোকে উপলব্ধি করছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো সে ফলো করছে। বাংলাদেশের যারা নাগরিক, যারা ডেভেলপমেন্ট চায়, বহির্বিশ্বের সাথে যোগাযোগ চায়, আজকে বাংলাদেশের বহির্বিশ্বের সাথে নেটওয়ার্কিংটা বহুত খারাপ হয়ে গেছে। আজকে তাদের বেশি ম্যাক্সিমাম আর্নিং যেটা হয় বহির্বিশ্ব থেকে আসে, চাই মধ্যপ্রাচ্য হোক, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে হোক, ইউরোপ থেকে হোক, তাদের আসে। সেই জায়গায় ইন্টারন্যাশনাল রিমিটেন্সটা তাদের কম হয়ে গেছে, রিলেশনশিপ তাদের খারাপ হচ্ছে। কেন? সেই জায়গাটা তাদের বাংলাদেশের আর্থিক যদি হাল দেখি, জিডিপি দেখি, সেটা তো তত্তর করে নামছে। সেই জায়গায় বাংলাদেশের সাধারণ নাগরিককে বোঝা দরকার যে এই সরকার তাদেরকে শান্তি ঘুরিয়ে দিতে, গণতন্ত্র ঘুরিয়ে দিতে সম্পূর্ণ বিফল। তাই ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো কিছু ভালো একটা আশা করা আমার মনে হয় যে ঠিক না। তাই সুস্পষ্ট নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক, বাংলাদেশে শান্তি ঘুরে আসুক। আর বাংলাদেশে শান্তি ঘুরিয়ে আনার জন্য ভারত সরকার সবসময় সচেষ্ট, ভারতবর্ষের নাগরিকরাও সচেষ্ট। একেবারে। অখিল দা, এই যে কথা আজকে উঠে আসছে যখন, যে বাংলাদেশ বা বাংলাদেশের একাংশ এখনো রয়েছে যাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে একটা বিষোদ্গার, বিদ্বেষ বাড়ছে, এবং সেখানে শুধুমাত্র সংখ্যালঘুরা বলবো না, সংখ্যাগুরুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই ইউনূসের আমলে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, অর্থাৎ নিজেদের দেশকেই তো রক্ষা করতে ব্যর্থ তাহলে ইউনূস। কথা মনে রাখতে হবে, এই জিহাদি শক্তি যেটা আছে, সেই জিহাদি শক্তিকে অর্থ সংস্থান দিয়ে, বুদ্ধি দিয়ে একটা প্ল্যান করে তাদেরকে চালাচ্ছে, এবং তারাই কিন্তু এই গন্ডগোল বা এটা সৃষ্টি করছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে এমন কিছু নয় যে ইউনূসকেও সেইভাবে কেউ চালাচ্ছে। এই যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি এই আজকে যে অপরাধের জন্য শাস্তি দেওয়ার কথা হচ্ছে বা দিচ্ছে, আমরা এটাও শুনেছি বা এটা জেনেছি যে ছেলেগুলো আন্দোলনে মারা গেছিল, দেখা যাচ্ছে ব্যাক সাইড থেকে তাদের গুলি করা হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। তো সেই পিছন থেকে কারা মারলো, এই একটা পরিস্থিতি তৈরি করার জন্য। এবং ভারতবর্ষ, আমি মনে করি ভারতবর্ষ যথেষ্ট ভালো জায়গায় আছে এবং যথেষ্ট দৃষ্টি রাখছে এটার উপরে। এবং বাংলাদেশ দিনে দিনে একটা জঘন্য জায়গায় চলে যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় অবশ্যই আসছে। বেশ, একেবারে তাই। আমি অমিতাভদার কাছে আরো একবার যাবো। অমিতাভদা, এই যে কথাতেই আছে যে শত্রু কখনো মিত্র হয়ে যায়, বাংলাদেশের ক্ষেত্রেও কি তাহলে তাই হলো? মানে কোথাও গিয়ে পাকিস্তান, চায়না এবং আমেরিকার মদতেই কি আজকে যা যা ঘটছে সেটাই কি তাহলে সত্যি হচ্ছে? ইউনূস কি শুধুমাত্র একটা ট্রাম্প তাদের কাছে, ট্রাম্প কার্ড? ইউনূস তো একটা ক্রীড়নক, এই ষড়যন্ত্রের একজন ক্রীড়নক। ওনাকে দিয়ে কাজটা করানো হচ্ছে। ওনার যেহেতু একটা বিশ্বজনীন একটা গ্রহণযোগ্যতা, পরিচিতি আছে, তার জন্য ওনাকে একটা মুখ করানো হয়েছে। কিন্তু আসল তো ওই যে এদের এখানে এমন একটা সরকার প্রতিষ্ঠা করা যেটা ওদের কথা মতো চলবে। শেখ হাসিনা সরকার যেটা ছিল সেটা হচ্ছে কি, ওই সময় ভারত বিরোধী কাজগুলি করানো সম্ভব হচ্ছিল না, যেটা তার আগে সরকারগুলোর সময় যথেষ্ট উগ্রপন্থা বা ইত্যাদি উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থা বা ভারত বিরোধী বিভিন্ন কাজকর্ম এইগুলি যেইভাবে চলছিল সেইগুলি করানো সম্ভব হচ্ছিল না শেখ হাসিনার সময়। কিন্তু এই যে এই এলাকাটাকে আনরেস্ট করে রাখা, এটা কিন্তু আপনি যেসব শক্তিগুলির কথা বললেন ওই শক্তিগুলোর কিন্তু এটা একটা ষড়যন্ত্র। তো
সেই কাজ করতে গিয়ে এদের একটা নেক্সাস হয়ে গেছে, ওদের এর সাথে এর যোগ, এর সাথে এর যোগ, অর্থাৎ চীনের সাথে আমেরিকার যোগ, আমেরিকার সাথে পাকিস্তানের যোগ, আবার দেখবেন ওইখানে আবার আমাদের ওই যে সেন্ট মার্টিন নিয়ে সেখানে আবার চীন আমেরিকার মধ্যে আবার মতদ্বৈততা আছে, তো অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। আবার শুধু যে ভারতের বিরুদ্ধে শত্রুতা হচ্ছে তা তো নয়, আমরা এমনটাও দেখছি যে বাংলাদেশের যে ইতিহাস, ৭১-এর যে বাংলাদেশ অর্থাৎ যে মুক্তিযুদ্ধ, সেই সমস্ত ইতিহাসও তারা গুঁড়িয়ে দিচ্ছে। যেমন আজকে প্রসঙ্গ হচ্ছে ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। আমি আমার আলোচনা শুরুতেই বলেছিলাম যে ওদের ষড়যন্ত্র হচ্ছে সেই পূর্ব পাকিস্তানটাকে আবার ফিরিয়ে আনা। হ্যাঁ, পূর্ব পাকিস্তানটাকে নিয়ে আসা, সে তার জন্য আইএসআই অনেক দিন আগে থেকে কাজ করছে। অতএব এখানে পূর্ব পাকিস্তানটা, সে নামটা বাংলাদেশ থাকুক, কিন্তু সেটা সেই পূর্ব পাকিস্তানেরই একটা অন্য রূপ থাকবে। সেখানে পাকিস্তানে বসংবদ একটা সরকার থাকবে, তারা যা বলবে তাদের নীতিতেই চলবে। তার জন্য এরা কি করলো, এটা কিন্তু অন্য কোনো কিছু না। তাদের আন্দোলনগুলো শুরু হলো ওই মাদ্রাসা থেকে, তাদের শুরু হলো ওই সেই মসজিদগুলো থেকে। এদের গণতান্ত্রিক আন্দোলনগুলো এইভাবে শুরু হতে পারে না, যার ফলে এদের অন্য আন্দোলনের রূপটা কিন্তু অন্যরকম, মানুষকে খেপিয়ে তোলা, আবেগ দিয়ে। হ্যাঁ, এর মাধ্যমে হ্যাঁ বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশই দুর্বল হয়ে গেল, ভারত দুর্বল হলো না। হ্যাঁ, বা ভারতের ভয় পাওয়ার মতো এমন কোনো কারণও নেই। আমি বলছিলাম যে আমার আইনজীবী দাদা বলছিলেন, দেখুন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই যে তিনটা দেশ আনরেস্ট হলো, তার পিছনে নিশ্চয়ই কোনো একটা ইন্টারন্যাশনাল শক্তি কাজ করছে। তাদের কিন্তু প্ল্যানিং বা এক্সিকিউশন অলমোস্ট সিমিলার। আমরা তিনটা দেশের ঘটনাকে যদি আমরা দেখে পাই, সো দে স্টার্ট উইথ এ স্মলার কজ বা কিছু একটা ইস্যু নিয়ে শুরু করে, দেন দে গ্র্যাজুয়ালি তারা সরকারকে অপসারণ করার চেষ্টা করে, যেটা তারা বাংলাদেশে করেছে। বাংলাদেশ যে থিওরি অ্যাপ্লাই করেছে, সেই থিওরিটা শ্রীলঙ্কায় আগে অ্যাপ্লাই করেছে, তারপরে সেটা নেপালে অ্যাপ্লাই করেছে। এই আন্দোলন করে বাংলাদেশ যেটা করলো, বিশ্বের সম্মুখে ওরা যেভাবে উলঙ্গ হলো, আজকে শেখ মুজিবুর রহমান সাহেব বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জন্য উনি চেষ্টা করেছেন, আজকে উনি স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু উনার মূর্তির উপর বাংলাদেশিরা যেভাবে প্রস্রাব করলো, যেভাবে পাথর নিক্ষেপ করলো, ওনার ধানমন্ডির বাড়িটা আক্রমণ করলো, সো সেই যে ওনার শেখ রাসেল বাসের পরিবারের সবাইকে একসাথে সমাপ্ত করা, তো এই ধরনের একটা মানসিকতা, এই যে জাতীয় সঙ্গীত বাজছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই রবীন্দ্রনাথকেও ধ্বংস করে দেওয়া। এক্স্যাক্টলি এই কথাগুলো কিন্তু খুব আমার করছে। বাংলাদেশিরা কোন জায়গায় আবেগিক হয়ে গেছে, ওরা বিশ্ব কোন দিকে যাচ্ছে আর ওরা কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের আমি আগেই বলেছি, বেশিরভাগ মানুষ ওরা ইউরোপিয়ান কান্ট্রিজে থাকে, সেখানকার যে ডেভেলপমেন্ট ওরা দেখতে পাচ্ছে। কিন্তু আজকে যারা বাংলাদেশ থেকে আজকে আমাদের এই প্যানেল শোটা দেখছে, ওদেরকে বিবেচনা করা দরকার যে ওদের দেশ কোন জায়গায় যাচ্ছে। আজকে যেখানে ভারতবর্ষ উন্নয়নের ভারত বিশ্বের মধ্যে ৪ নম্বর জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, সমস্ত বিশ্ব ভারতবর্ষকে সম্মান দিচ্ছে। আজকে আফগানিস্তানের মতো কান্ট্রি ভারতবর্ষের সাথে সম্পর্ক করার জন্য এগিয়ে এসেছে, এবং ভারতবর্ষ এগিয়ে গেছে ডেভেলপমেন্ট করার জন্য। একসময় যারা ভারতবর্ষ বাংলাদেশকেও করেছিল, আজকে যদি তোরা ভারতবর্ষের সাথে সম্পর্ক নষ্ট করে, তাহলে সমস্ত বিশ্বে ওদের পরিচয় নষ্ট হবে, ওদের উন্নয়ন করছে। সেই দেশ আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশ আজকে কোন জায়গায় পড়ে রয়েছে, সেটা একেবারে পরিষ্কার। আমি আসবো আবার আলোচনায়, সময় একটা বিরতি, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমি আবারও চলে যাবো আলোচনার মধ্যে, এবং শুরুতেই অখিলদার কাছে আরো একবার যাবো। অখিলদা, আপনিও শিলিগুড়ি থেকে যেহেতু রয়েছেন, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ সেখানে রয়েছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক আমরা জানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনুসের বরাবর নজর রয়েছে। একেবারে শেষ, আমি যেহেতু সময় শেষ হয়ে আসছে, কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে ভারত, এবং সেই জায়গা থেকে আপনার কি মনে হয়? দেখুন, আজকের যে ভারতবর্ষ, অন্য ভারতবর্ষ মোদিজি তৈরি করেছে, সেই জায়গা থেকে আমাদের যে চিকেন নেক আছে, চিকেন নেকের উপরে তো ইউনিসের নজর রয়েছে, এবং ইউনিস তো অন্যের খেলার পুতুল, সে তাকে দিয়ে খেলানো হচ্ছে। তো এটা যতই করুক ইউনিস, ভারতবর্ষই কিছু করতে পারবে না। আজকে যে বিষয়বস্তুটা আমাদের ছিল,
আপনারা দেখবেন এখানে যে মামুনকে রাজসাক্ষী করলো, ভারত ওখানে জেহাদি শক্তি এমন অবস্থায় রয়েছে যে আইনের শাসন বলে কিছু বর্তমানে সেখানে নেই। জেহাদিরা যা চাইছে সেটাই বাংলাদেশে হচ্ছে, এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে আলোচনায় যেগুলো উঠে আসছে, খুব সুন্দর আলোচনা হচ্ছে, এবং সত্যি সত্যি ভারতবর্ষ বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে তাতে খুব চিন্তার বিষয়বস্তু আমাদের কাছে, তাদের জন্য। একেবারে তাই। আমি একটু অমিতাভদার কাছে যাবো। অমিতাভদা, সময় শেষ হয়ে আসছে, তাই শেষে এটাই জানতে চাইবো যে কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সেই দেশ, এবং আলটিমেট কি করণীয় আমাদের বা ভারতের এই মুহূর্তে? না, বাংলাদেশ তো মানে একটা এখন যে অবস্থা সে তো অধঃপতনের দিকে যাচ্ছে, সরকারহীন একটা ব্যবস্থা। একটা একটা 90 বছরের প্রায় বয়সের একজন বয়স্ক লোক, তিনি কয়েকজন শিশুদের হাতে উনি ক্রীড়নক হয়ে পড়েছেন। উনি দেশটাকে কোন দিকে নেবেন তার জন্য একবার জিজ্ঞেস করছেন আমেরিকাকে, একবার জিজ্ঞেস করছেন চীনকে, আর পাকিস্তান তো বড় ভাইয়ের মতো ঘাড়ে চেপেই বসেছে। অতএব দেশটা এটা মানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে যদি এর মধ্যে কোনো পরিবর্তন না হয়। তবে আমার বারবারই একটা কথা বলেছি যে বাংলাদেশকে কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের জনগণ, অর্থাৎ সত্যিকার অর্থের যে জনগণ, মানে যারা জাতীয়তাবাদী দেশাত্মবোধী জনগণ, তারা দেশকে স্বাধীনতা এনেছিল 71-এ। অতএব এরকম পরিস্থিতি হাত থেকে এরা আবার ঘুরে দাঁড়াবে আমি আশা করি। এবং আমি খুব বিশ্বাসী যে শেখ হাসিনা, যাকে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করি, তিনি আবার তো ওনার ঢাকায় গিয়ে উনি ওনার শাসনভার নেবেন, আমি সেটা বিশ্বাস করি, এবং সেটাই দেশের জন্য মঙ্গল হবে। কারণ দেশের যেভাবে ধরনের পরিকাঠামোগত উন্নতি হয়েছে, ও দেশে না গেলে বোঝা যায় না, বরং এখন সেগুলো ধ্বংস হচ্ছে। অতএব বাংলাদেশের স্বার্থেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আমি সেটা আশা করছি। দেয়ানদা, সত্যিই কি হাসিনা আর ফিরবে, বা এরকম আর কি কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? আমি 3টি কথা বলে সমাপ্ত করতে চাই। নাম্বার 1, ডক্টর ইউনূস অ্যাজ এ কেয়ারটেকার গভর্নমেন্টের ইনচার্জ হিসাবে উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নাম্বার 2, সমস্ত বিশ্ব বা ইন্টারন্যাশনাল কমিউনিটি বিদেশ কান্ট্রিগুলো দেখছে যে বাংলাদেশ এই আনরেস্ট অবস্থা থেকে রেস্টে আসতে তাদের প্রয়োজন একটা গণতান্ত্রিক নির্বাচন, সুন্দর নির্বাচন, সুস্পষ্ট নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন। সেই নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026। এবার ইন্টারন্যাশনাল কমিউনিটির বা ইউএনের দায়িত্ব হলো বাংলাদেশের সেই নির্বাচনকে সুচারুরূপে অনুষ্ঠিত হতে দেওয়া এবং তার উপর চক্ষু রাখা, এবং প্রত্যেকটি রাষ্ট্রকে বাংলাদেশের উপর সেই নজর রাখা, যাতে বাংলাদেশ থেকে কোনো ধরনের অরাজকতা বা বিশ্বের কাছে রং মেসেজ না যায়। সেটা জেহাদি মেন্টালিটি হোক, সেটা মৌলবাদ হোক, সেটা টেরোরিস্ট হোক, সেটা পাকিস্তানের মদত হোক, যাতে নো নেগেটিভ মেসেজ শুড পাস ফ্রম বাংলাদেশ ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দি বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশিস পিপল। So election is the first priority for the Bangladesh and Bangladeshi people. Number 2. Number 3, হাসিনা কাম ব্যাক করবে কি না করবে তার বিপরীতে আমি একটু অ্যাড করতে চাই, এই বাংলাদেশে কিন্তু বিএনপি সরকার ছিল, জামাত সরকার ছিল, তারা কিন্তু কখনো ভারতের বিরুদ্ধে কিন্তু পিং করে নাই। গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক যেগুলো রাজনৈতিক দল রয়েছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, হুয়েভার বি দ্য পার্টি, দে মেনটেন এ কর্ডিয়াল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া অ্যাজ এ নাইবারিং কান্ট্রি। কিন্তু ভাই তোমার ডক্টর ইউনূস সেই জায়গায় সম্পূর্ণ ফেল। কিন্তু উনি বিএনপি বা জামাতের মতো সেই কর্ডিয়াল রিলেশনটা উনি রাখলেন না, ঠিক আছে? এই জায়গায় উনি সম্পূর্ণ ব্যর্থ। তাই যে দলেরই সরকার হোক, উই ডোন্ট মাইন্ড, ভারতবর্ষের নাগরিকরা সেটাকে মাইন্ড করে না, কিন্তু আমরা চাই যে নির্বাচনটা সুন্দর করে হোক, ভালো হোক, এবং যাতে বাংলাদেশের প্রত্যেকজন নাগরিক সেখানে ভোট দিতে পারে। আমরা গত বাংলাদেশের নির্বাচনে দেখলাম যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেখানে এসেছে, ইউএন থেকে রিপ্রেজেন্টেটিভরা এসেছেন, যে বাংলাদেশের নির্বাচন সুন্দর সুস্পষ্ট হচ্ছে না নেই। আজকের দিনেও কিন্তু সমস্ত বিশ্বকে সেদিকে নজর রাখতে হবে, কারণ এটা এশিয়ার একটা স্মল কান্ট্রি হতে পারে, কিন্তু এর স্পার্কিং সমস্ত বিশ্বে যাবে। তাই বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত বিশ্বকে এই দিকে বাংলাদেশের নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয় তার উপর কূটনীতিক চাপ সৃষ্টি করতে হবে, বিভিন্নভাবে চাপ করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে আপনি দেখেছেন উত্তর পূর্বাঞ্চলে
বাংলাদেশ থেকে যেগুলো সামগ্রী আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সেখানে অনেক ধরনের কন্ট্রোল হয়েছে, লাগাম টেনেছে, ওরা বুঝতে পেরেছে যে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে বাংলাদেশে অনেক লোকসান হচ্ছে। ভারতবর্ষ থেকে যদি চাউল না যায়, ডিম না যায়, পেঁয়াজ না যায়, তাহলে তাদের সেখানে খাদ্যের অভাব হবে। তারা শুধু পাকিস্তান থেকে গিয়ে চিনি আনলে আর চায়না থেকে চিনি আনলে তাদের সেই কস্টিং অনেক বেড়ে যাবে। সেই কথাটা বাংলাদেশিরা কিন্তু নাগরিকরা কিন্তু খুব ভালো করে বুঝে। ডক্টর ইউনূস হয়তো বুঝতে না পারে, কিন্তু বাংলাদেশের নাগরিকরা সেই কথা বুঝতে পারে। আজকে হেলথের জন্য, চিকিৎসার জন্য প্রত্যেকজন বাংলাদেশিকে ভারতবর্ষের উপর নির্ভরশীল হতে হয়। আজকে সেই জায়গায় যদি বাংলাদেশের নাগরিক পাকিস্তানে আর চায়নায় যায়, তাহলে তাদের কস্টিংটা কত বেড়ে যাবে। আর পাকিস্তানের স্বাস্থ্যসেবা বিশ্বের সবচেয়ে নিম্ন স্থানে রয়েছে। তাই বাংলাদেশি নাগরিকদেরকে সেই জায়গা থেকেও চিন্তা করতে হবে, আমরা কার সাথে থাকবো, কি চিন্তা করব। আর গণতন্ত্র যদি জয়ী হয়, তাহলে বাংলাদেশের নাগরিকের জয়ী হবে। এতে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা খুশি হব। ধন্যবাদ। বেশ, একেবারে তাই। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় থাকার জন্য। এবং বাংলাদেশ আলটিমেট যে অবস্থা বা যেদিকে এগোচ্ছে, আগামী দিনেও আমরা নজর রাখবো সেই সমস্ত খবরের দিকে। তবে বাংলাদেশ সেরে উঠুক, যে দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের, দুই দেশে যেহেতু জাতীয় সঙ্গীত চলে, সেই জায়গাতে দাঁড়িয়ে সৌভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে যে দেশের সাথে, সেই দেশ সুষ্ঠু হোক, সুষ্ঠুভাবে সেরে উঠুক। আগামী দিনে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হোক, সেটাই ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের চাওয়া। তবে এখানেই শেষ করতে হচ্ছে আজকের এই আলোচনা। পরবর্তীতে হাসিনার যে ভবিষ্যৎ কি হতে চলেছে বা বাংলাদেশের ভবিষ্যৎ আগামী দিনে কি হতে চলেছে, সেটাই হচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন। শেষ করছি আজকের সাফ কথা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।